যেটা আমি করাবো সেটা হচ্ছে গিয়ে এইচটিএমএল প্র্যাকটিক্যালের সাজেশন। তো এইচটিএমএল প্র্যাকটিক্যালের সাজেশন আমি তোদের জন্য বানিয়েছি 6টা। তো আশা করছি এই 6টা করলেই তোরা তোদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষাতে যেগুলো আসবে এইচটিএমএল সেগুলো সব করতে পারবি। তো প্রথমেই আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, একটু দেখে নে, বুক ডট এইচটিএমএল। তো বুক ডট এইচটিএমএল মধ্যে কী আছে? বুক ডট এইচটিএমএল মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে 3টে বইয়ের নাম এবং এই 3টে বইয়ের লেখকের নাম। তো বইয়ের নাম যেটা আছে সেটা খেয়াল করে দেখ। বইয়ের নামটা সামনে বোল্ড সাইন আছে। এই বইয়ের নাম আছে পদ্মা নদীর মাঝি, পথের পাঁচালী আর পথের দাবি। সামনে বুলেট সাইন আছে। তো বুলেট সাইনের জন্য কি করতে হয় না, আনঅর্ডার লিস্ট করে এটা করতে হবে, আনঅর্ডার লিস্ট। তো বইয়ের নাম আছে তোর বোল্ড আর লেখকের নামের নিচে আছে আন্ডারলাইন। ঠিক আছে, তো এটা আমাদের করতে হবে। তো তাহলে আমাদের যে কোশ্চেনটা আসবে সেই কোশ্চেনটা কী থাকবে, যে স্টোরি বুকস হেডিং দিয়ে তার আন্ডারে 3টে বইয়ের নাম লেখো এবং ওই 3টে বইয়ের লেখকের নাম লেখো। তো বইয়ের নামটা হবে বোল্ডে, লেখকের নামের নিচে আন্ডারলাইন করা থাকবে এবং এবং সামনে থাকবে বুলেট সাইন, যার জন্য কী ব্যবহার করতে হবে আমাদের, আনঅর্ডার লিস্ট। তো দেখা যাক এটা করার জন্য আমাদের কোডিংটা কি লাগছে। তো এটা একটু ছোট আছে, আমি মেন পেজ থেকে দেখাচ্ছি তাহলে তোদের সুবিধা হবে। তো একটু যেটা করেছি দেখে নাও। প্রথমে এইচটিএমএল আছে, এইচটিএমএল পরে হেড দেওয়া হয়েছে, হেডের মধ্যে টাইটেল বুক ডিটেলস দেওয়া হয়েছে। এরপর বডি শুরু হলো। বডির মধ্যে আমরা কি করেছি, যে স্টোরি বুকস যেটা আছে, স্টোরি বুকসটা আছে H2 হেডারের মধ্যে। মানে আমি এটা বলতে চাইছি যে এই স্টোরি বুকস এটা আছে H2 হেডারের মধ্যে। ঠিক আছে, তো এটাই পাশে একটু সাইডে সরিয়ে দিচ্ছি। স্টোরি বুকসটা আছে H2 হেডারের মধ্যে। এরপর আনঅর্ডার লিস্ট ব্যবহার করা হয়েছে। আনঅর্ডার লিস্টের মধ্যে পদ্মা নদীর মাঝি, পরে এখানে যে বোল্ড, এখানে বোল্ড শুরু করা হয়েছে, এখানে বোল্ড শেষ করা হয়েছে। এখানে লেখকের নামের আগে আন্ডারলাইন শুরু করা হয়েছে, লেখকের নামের পরে আন্ডারলাইন শেষ করা হয়েছে। এখানে যে লিস্ট শুরু করা হয়েছিল সেই লিস্টটা শেষ করা হয়েছে এখানে, দিয়ে পরের লাইনে যাতে যায় তার জন্য এখানে একটা ব্রেক দেওয়া হয়েছে। একই রকমভাবে পরের বইয়ের নামের আগে লিস্ট শুরু হয়েছে এবং লেখকের নামের শেষে আন্ডারলাইন শেষ করে লিস্ট শেষ হয়েছে, আবার ব্রেকও যোগ করা হয়েছে। ব্রেক যোগ করার অর্থ কী হচ্ছে, যে আমাদের পরের লাইনটা চলে যাবে নেক্সট ব্রেকের পরের যে পরের অংশটা চলে যাবে পরের লাইনে। ঠিক আছে, অর্থাৎ এইখানে যদি আমরা এইটা ফলো করি যে পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের পরে একটা ফাঁকা দিয়ে পরের লাইনটা আবার এসছে, সেটাই ব্রেকের জন্যই হয়েছে। তো এটা করার পরে পথের দাবি, আবার একই রকম ব্রেক দেওয়ার পর পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দিয়ে ব্রেক দিয়ে শেষ করা হয়েছে। এরপর আনঅর্ডার লিস্টটা শেষ করা হচ্ছে, এই যে আনঅর্ডার লিস্টটা শুরু হয়েছে সেটা এখানে গিয়ে শেষ হয়েছে। এরপর বডি শেষ হয়েছে, তারপরে এইচটিএমএল আমরা শেষ করেছি। তো এইটা হলো আমাদের ফার্স্ট কাজ, মানে যেখানে কি করতে হবে না, স্টোরি বুকসের আন্ডারে স্টোরি বুকসের নাম এবং লেখকের নাম দেওয়া থাকবে, হয় দেওয়া থাকবে না হলে বলে দেওয়া হবে যে যে কোনো 3টে বইয়ের নাম ও তাদের লেখকের নাম এইভাবে লেখো। এইভাবে মানে কি, যে লেখকের নামটা ভাবে আন্ডারলাইন করে বইয়ের নাম থাকবে বোল্ডে, এইভাবে করতে হবে। তবে এটা দিয়ে দিতেও পারে, এটা যে লেখকের নামের সাথে বইয়ের নামটা দিয়ে দিতেও পারে, তাহলে এতটা অসুবিধা হবে না। ঠিক আছে, এইটা হলো আমাদের ফার্স্ট সাজেশন। এরপর আমি পরেরটাতে আসছি। তো নেক্সট কোনটা করি একটু দেখে নিই আমরা। এরপর আমরা আসছি অ্যাবাউট আসে। তো অ্যাবাউট আসতে একটু টাফ আছে, তার আগে যেগুলো সোজা সোজা সেগুলো দেখিনি তাদের সুবিধা হবে। বুকস হয়ে গেল, স্টুডেন্টটা দেখিয়ে দিই, এটা একটু সোজা আছে, একটাই এইচটিএমএল ফাইল আছে, এর মধ্যে কোনো প্রবলেম হবে না। তো স্টুডেন্ট ডট এইচটিএমএলটা কী সেটা আমরা একবার দেখে নিই। হ্যাঁ, স্টুডেন্ট ডট এইচটিএমএল যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে একটা টেবিল তৈরি করতে হবে।
তো টেবিলটায় তোমরা দেখতে পাচ্ছিস রোল নাম্বার আছে, নেম আছে, ক্লাস সেকশন আছে। রোল নাম্বারের নিচে রোল নাম্বার, নেমের নিচে নাম, ক্লাস সেকশন নামে নিচে কী কী আসছে তোমরা দেখতেই পাচ্ছিস। তো এটা আমাদের কি করতে হবে, HTML এর টেবিল তৈরি করতে হবে। তো এখানে একটু বলে দিই কয়েকটা জিনিস। তো এই যে রোল নাম্বার লেখা আছে, দেখ রোল নাম্বারের চারিপাশে অনেক জায়গা ফাঁকা আছে, নেমের চারিপাশে জায়গা ফাঁকা আছে, আবার দুটো সেলের মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা আছে। এইগুলো না করলেও হবে, এইগুলো জাস্ট দেখতে যাতে ভালো লাগে সেজন্য করা হয়েছে। তো এইগুলোর কোন কোডিংয়ের জন্য এগুলো হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখা যাক এটার জন্য আমাদের কি কোড ব্যবহার করা হয়েছে। তো প্রথমে যেটা করা হয়েছে যে এইচটিএমএল দিয়ে শুরু করা হয়েছে। হেডিংয়ের আন্ডারে দেওয়া হয়েছে কি স্টুডেন্ট, সেই জন্য এইখানে দেখ স্টুডেন্ট লেখাটা এসছে, এই যে স্টুডেন্ট লোকাল শেয়ার ফাইল স্টুডেন্ট লেখাটা এখানে এসছে এই টাইটেলের জন্য। এরপর হেড শেষ হলো, এবার বডি শুরু হচ্ছে, বডির পর আসছে কি PLIN সেন্টার। এবার আমরা যেহেতু টেবিলটাকে মানে ওয়েব পেজের মাঝখানে রেখেছি সেজন্য PLIN সেন্টার করতে হচ্ছে আমাদের। সেন্টার করে যেটা করতে হচ্ছে টেবিল নেম স্টুডেন্ট এটাকে ক্যাপশনের মধ্যে দিতে হবে, ঠিক আছে। এই যে এই জায়গাটার কথা বলছি আমি, এখানে ক্যাপশন ট্যাগের মধ্যে টেবিল নেম দিয়ে স্টুডেন্ট এটা দেওয়া হচ্ছে, ক্যাপশন ট্যাগের মধ্যে টেবিল নেম স্টুডেন্ট এটা দেওয়া হচ্ছে। অর্থাৎ টেবিলের যদি কোনো নাম সংক্রান্ত জিনিসকে আমরা হেডারের মতো করে দেখাতে চাই, টেবিলের নাম সংক্রান্ত কোনো লেখাকে যদি আমরা হেডারের মতো আকারে দেখাতে চাই তখন আমরা ক্যাপশন এই ট্যাগটা ব্যবহার করি, ঠিক আছে। এরপর ব্রেক দিয়ে আমরা মেন টেবিলের কাজটা শুরু করছি। প্রথমেই চলে যাই যে টেবিল বর্ডার ইকুয়াল টু 2, অর্থাৎ এই টেবিলের চারপাশে যে বর্ডারটা এসছে, টেবিলের চারপাশে যে বর্ডার এসেছে তার জন্য আমাদের যেটা দিতে হয়েছে সেটা হচ্ছে টেবিল বর্ডার ইকুয়াল টু 2। বর্ডার না দিলে কিছু অসুবিধা নেই। এরপর আসছে বর্ডার কালার এখানে ইকুয়াল টু গ্রিন দেওয়া আছে। তোরা দেখতে পাচ্ছিস যেখানে কালারটা গ্রিন আছে, এখানে ব্লু দিলে ব্লু, রেড দিলে রেড আসবে, ঠিক আছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট যেটা বলছিলাম যে সেলস স্পেসিং ইকুয়াল টু 5। এই কথার অর্থ হলো এই যেমন ধর এখানে রোল নাম্বারের সেল আর এখানে নেমের সেল, এখানে রোল নাম্বার লেখা আর এইখানে নাম লেখা। এই একটা সেলের মধ্যে 121 লেখা আর একটা সেলের মধ্যে এস রয় লেখা। দেখ এই দুটো সেলের মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে, দেখতে পাচ্ছি এই যে গ্যাপটা আছে, বা এই সেলটার সাথে এই সেলটার মাঝে যে এই গ্যাপটা আছে, এর জন্য যে কোডটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে সেলস স্পেসিং ইকুয়াল টু 5। এরপর আসছি সেল প্যাডিং 10। সেল প্যাডিং 10 কি? সেল প্যাডিং মানে দেখ এই যে 121 লেখা, তার ওপরে নিচে চারিপাশে অনেকটা করে জায়গা ফাঁকা আছে, বা এস রয় বলে দেখ ওপরে নিচে চারিপাশে অনেকটা করে জায়গা ফাঁকা আছে, এটাকে বলা হচ্ছে সেল প্যাডিং। অর্থাৎ সেলের যে লেখা থাকবে, লেখার চারিপাশে ফাঁকা জায়গা করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সেল প্যাডিং, ঠিক আছে। তো এটা 10 দেওয়া আছে, তোরা ইচ্ছা করলে 5, 4 যেরকম খুশি দিতে পারিস। আর একটা কথা বলে দিচ্ছি যে এখানে সেল স্পেসিং বা সেল প্যাডিংগুলোর এখানে ব্যবহার আছে, এইগুলো বা এখানে যে বর্ডার কালার গ্রিন এগুলোর ব্যবহার আছে, এগুলো না দিলেও কিন্তু আমাদের প্রোগ্রাম ভুল হবে না। এগুলো জাস্ট দেওয়া হয়েছে যাতে আমাদের টেবিলটা দেখতে সুন্দর হয়, ঠিক আছে। মানে সেল স্পেসিং বা সেলস প্যাডিং দেওয়াটা বাধ্যতামূলক না, ঠিক আছে। এটা জাস্ট অ্যাড করা হয়েছে টেবিলটা যাতে দেখতে ভালো হয় তার জন্য। এরপর আসছি মেন জায়গাতে, এখানে কি আছে টিআর অ্যালাইন সেন্টার। টিআর ফর হচ্ছে টিআর মানে টেবিল রো অ্যালাইন করছি কি সেন্টার। তার মানে এখানে আমরা টেবিলের যে রো আছে, রোটাকে কোথায় করবো, সেন্টার অ্যালাইনমেন্ট করছি, ঠিক আছে। তো সেন্টার করার পর কি করছি, টিএইচ মানে হচ্ছে টেবিল হেডার। এখানে কত ব্যবহার করা হয়েছে, 1, 2, 3, 4, মানে রোল নাম্বার, নেম, ক্লাস সেকশন এগুলো সবই হচ্ছে টেবিল হেডার, ঠিক আছে। যেমন টেবিল হেডার আন্ডারে রোল নাম্বার টেবিল হেডার শেষ হলো, আবার টেবিল হেডার নাম্বার নেম টেবিল হেডার শেষ হলো, টেবিল হেডারের আন্ডারে ক্লাস টেবিল হেডার শেষ হলো, টেবিল হেডারের আন্ডারে সেকশন টেবিল হেডার শেষ হলো। যখন এই পুরোটা শেষ হলো তারপর আমি কী শেষ করবো, টেবিল রোটা শেষ করবো। মানে টেবিল রো যেটা এখানে শুরু হচ্ছিলো সেটা এখানে গিয়ে শেষ হলো। আবার টেবিল রো এটা মানে রোল নাম্বার, নেম, ক্লাস সেকশনগুলো কোথার আন্ডারে দিলাম, টেবিল হেডারের আন্ডারে দিলাম, ঠিক আছে। এরপর আসছি টেবিল রো এর আন্ডারে টেবিল ডেটা। এরপর আমরা ডেটা এন্ট্রি করছি। এবার এখানে ভালো করে দেখ টিআর অ্যালাইন ইকুয়াল টু সেন্টার করলাম, সেন্টার করার পরে টিডি দিলাম এই যে 121, তারপর দিলাম টিডি দিয়ে শুরু হলো, টিডি শেষ হলো। তার মানে এই ফার্স্ট যে সেলটার জন্য সেকেন্ড রয়ের ফার্স্ট সেলের জন্য 121 লিখলাম, এবার সেকেন্ড সেলের জন্য টিডি দিয়ে এস রয়,
টিডি শেষ হলো, থার্ড রোয়ের জন্য টিডি দিয়ে 12 লিখলাম, টিডি শেষ হলো। ফোর্থ কলামের জন্য আমরা একই রকমভাবে টিডি দিয়ে শুরু করলাম, বি লিখে আবার টিডি দিয়ে শেষ করলাম। তার মানে এখানে 4টে কলামের জন্য আমরা 4টে ডেটা এন্ট্রি করলাম। এবার এইখানে যেহেতু 3টে রোতে ডেটা এন্ট্রি হয়েছে, আমরা এখানে কি করব, এই কোডটা যেটা সিলেক্ট করা আছে এটা কপি করে আমরা 3বার পেস্ট করে দেবো, ঠিক আছে। 3বার পেস্ট করার পরে আমরা কি করব, জাস্ট ডেটাগুলো ধরে জাস্ট আমরা চেঞ্জ করে দেবো, বাকি কিছু চেঞ্জ করতে হবে না, বাকি সমস্ত কিছুই একই আছে, ঠিক আছে। তো এই করে লাস্ট যখন 3টে রোতে যখন ডেটা আমাদের ভরা হয়ে গেল, তারপরে আমরা টিআর শেষ করে দিলাম, টেবিল শেষ করে দিলাম, বডি শেষ করে দিলাম, এইচটিএমএল শেষ করে দিলাম, ঠিক আছে। তো আমি একবার পুরো কোডিংটা দেখিয়ে দিচ্ছি ভালো করে। তো ফার্স্ট যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যেটা কোনো টেবিলের নামকে যদি আমরা হেডিংয়ের মতো দেখাতে চাই, তার জন্য ক্যাপশন এটা ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। এরপর আসছি টেবিল বর্ডার দিতেও পারিস, নাও দিতে পারিস, সেল স্পেসিং দিতেও পারিস, নাও দিতে পারিস, সেল পেডিং দিতে পারিস, নাও দিতে পারিস। তারপরে টেবিল দিয়ে শুরু হবে, এরপর চলে আসবে টিআর, টেবিল রো অ্যালাইন। ফার্স্ট টিআরটা হচ্ছে টেবিল হেডারের জন্য, টেবিল হেডার শেষ হয়ে গেল, তারপরে টিআর থেকে শুরু হচ্ছে টেবিল ডেটার জন্য, ঠিক আছে। এখানে একটা ঠিকঠাকভাবে করে ফেলতে পারলে, টেবিল রোজ ঠিকঠাক করে তার মধ্যে টেবিল ডেটাগুলো ভরে ফেলতে পারলে, নেক্সটগুলো আমরা জাস্ট কপি করে ডেটাগুলো মডিফাই করে দিলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমাদের নেক্সট যে সাজেশন দিলাম সেটা হচ্ছে ওয়েব পেজের মধ্যে টেবিল তৈরি করা, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট। এরপরেরটা আমরা আসছি রবীন্দ্রনাথ টেগোর। তো রবীন্দ্রনাথ টেগোরে এখানে দেখতেই পাচ্ছিস তোরা 1 2 3 4 4টে এইচটিএমএল পেজ আছে। তারপরে এখানে কটা এইচটিএমএল পেজ আছে, 1 2 3 4 4টে এইচটিএমএল পেজ আছে। তো এই 4টে এইচটিএমএল পেজের মধ্যে কি করতে হচ্ছে একবার আমরা দেখে নিই। আমাদের মেন পেজ এখানে হচ্ছে রবীন্দ্র.html। এখানে মেন পেজ হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ.html। তো এইখানে যেটা করতে হচ্ছে, সেখানে একটা জিনিস, সেটা হচ্ছে কি, একটা জিনিস খেয়াল করে দেখ, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু লেখা আছে, তারপরে এখানে গীতাঞ্জলি সম্পর্কে একটা লাইন লেখা আছে। তো এখানে এই প্রোগ্রামটা বিশেষত্ব হচ্ছে এই এইচটিএমএল পেজটা বিশেষত্ব হচ্ছে এই যে এইখানে দেখ পুরো যে ওয়েব পেজটা আছে, পুরো ওয়েব পেজটাকে দুভাগে ভাগ করা হয়েছে প্যারালালি, একটা হচ্ছে টপ পেজ আর একটা হচ্ছে বটম পেজ, একটা হচ্ছে টপ পেজ, একটা হচ্ছে বটম পেজ। তার মানে আমি বলতে চাইছি, এই যে রবীন্দ্রনাথ টেগোর বলে যেটা দেখাচ্ছে ওপরের পার্টে, এটা একটা পেজ, আর গীতাঞ্জলি নাম দিয়ে নিচে যেটা দেখাচ্ছে এটা আরেকটা পেজ। তার মানে এই দুটো পেজ আমাকে কি করতে হয়েছে, এই পেজটা আমাকে আলাদা করে বানাতে হয়েছে, বানিয়ে মেন পেজের সাথে এটা কীভাবে লিঙ্ক করিয়েছি যাতে দুটো পেজে একটা জায়গায় দেখায়, সেটা তোরা কোডিংয়ে গিয়ে ভালো করে বুঝবি। তার আগে আমরা একবার ফাইলগুলো দেখে নিই। তো এইখানে বুকটা এখানে এটা লাগবে না, ঠিক আছে। এই 3টে আমাদের কাজ হয়ে যাবে। তো এইখানে দেখে নিই, এখানে 3টে এইচটিএমএল ফাইল কী কী আছে। একটা হচ্ছে রবীন্দ্র.html, একটা গীতাঞ্জলি.html, আর একটা হচ্ছে rntegor.html। তার মানে আমাদের মেন যে পেজটার মধ্যে বানাতে হচ্ছে সেটা হচ্ছে রবীন্দ্র.html। এবার পেজের আপার পোর্শনে যেটা দেখাচ্ছে রবীন্দ্রনাথ টেগোর, সেটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে rntegor.html। মানে এই যে উপরের পার্টে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে rntegor.html, এবং নিচের পার্টে যেটা দেখাচ্ছে গীতাঞ্জলি, সেটা হচ্ছে তোর গীতাঞ্জলি.html। তার মানে এখানে একটা ওয়েব পেজের আন্ডারে আমরা দুটো পেজকে টপ আর বটমে সমান ভাগে ভাগ করে দেখাতে পারছি। তো এক্ষেত্রে আমরা কোডিংটা একটু দেখে নিই, তাহলে ব্যাপারটা ইজি হয়ে যাবে। তো এইখানে যেটা করা হয়েছে সেটা দেখ।
তো একটু দেখে নিই। সেটা হচ্ছে কি, প্রথমে করা হয়েছে HTML হেড, তারপর টাইটেল দেওয়া হয়েছে হোম পেজ। দেখ এখানে যে টাইটেল এসছে হোম পেজ, আমি এটার কথা বলছি, হোম পেজ। এরপর আসছে কি ফ্রেম সেট। ফ্রেম সেট মানে অ্যাকচুয়ালি এই যে আপার পোর্শনে রবীন্দ্রনাথ ঠাকুর দেখাচ্ছে, নিচের পোর্শনে গীতাঞ্জলি দেখাচ্ছে, এটা হচ্ছে ফ্রেম সেটের মধ্যে পড়ছে। তার মানে দুটো ফ্রেমে আমাদের ওয়েব পেজটাকে ভাগ করা হয়েছে। তো ওপরের যে ফ্রেমটা, সেই ফ্রেমটার নাম হচ্ছে টপ ফ্রেম। ওপরের যে ফ্রেমটা আমরা ব্যবহার করছি সেই ফ্রেমটা হচ্ছে ফ্রেম নেম টপ src.rntagore.html, এবং নিচের যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটার নাম হচ্ছে বটম src, মানে সোর্স হচ্ছে গীতাঞ্জলি.html। তার মানে আমাকে এক্ষেত্রে কী করতে হচ্ছে, rntagore.html নামে একটা পেজ বানাতে হচ্ছে, যেটা আমরা আপার পার্টে দেখাচ্ছি। গীতাঞ্জলি.html নামে আরেকটা পেজ তৈরি করতে হচ্ছে, যেটা আমরা বটম পার্টে দেখাচ্ছি। তো এক্ষেত্রে যেটা করতে হচ্ছে, দেখ মেন যে ব্যাপারটা এখানে জানবা সেটা হচ্ছে ফ্রেম সেট। এই যে ফ্রেম সেট, দেখ ফ্রেম সেট স্পেস দিয়ে আছে রোজ। তার মানে আমরা দুটো ফ্রেমে ভাগ করছি আমাদের ওয়েব পেজটাকে, কি বরাবর, রো বরাবর। এরপর পরে আছে ইকুয়াল টু সাইন দিয়ে ডবল কোডের মধ্যে কি আছে 50% কমা 50%। এর অর্থ হলো আমরা আমরা টোটাল যে পেজটাকে দুটো ভাগে ভাগ করছি, ঠিক আছে, দুটো ভাগে ভাগ করছি, এবং প্রত্যেকটি ভাগ হচ্ছে কি মূল পেজের কত করে না 50% করে। অর্থাৎ টপ পেজটা পুরো পেজের 50%, আর বটম পেজটা পুরো পেজের 50%। অর্থাৎ আমরা আপার টপ পেজ আর বটম পেজটা সমান সমান সাইজের, মানে আমি বলতে চাইছি দুটো হাফ হাফ আছে। মানে টপ পার্টে আছে rntagore.html যতটা দেখাবে, আর বটম পার্টে গীতাঞ্জলি.html ঠিক ততটাই দেখাবে, অর্থাৎ হাফ হাফ দেখাবে, মানে সমান পার্টই দেখাবে। অর্থাৎ মেন পেজটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, আপার টপ আর বটম পার্টে ভাগ করলাম। টপ পার্টে একটা HTML দেখাচ্ছি আর বটম পার্টে আরেকটা HTML পেজ দেখাচ্ছি। তার জন্য যে কোডটা সেটা হচ্ছে ফ্রেম সেট রোজ 50% কমা 50%। এবার ফ্রেম নেম ইকুয়াল টু টপ সোর্স rntagore.html, মানে এটা উপরের পেজটার জন্য। ফ্রেম নেম ইকুয়াল টু বটম src গীতাঞ্জলি, সেটা হচ্ছে নিচের ওয়েব পেজের জন্য। তো ঠিক আছে, এটা হয়ে গেল মানে মেন যে আমাদের রবীন্দ্র HTML সেটার কোড দেখিয়ে দিলাম। এবার রবীন্দ্রনাথ ঠাকুর আর গীতাঞ্জলির জন্য আমরা কি HTML কোড ব্যবহার করেছি সেটা একবার দেখে নিই। তো যেটা ব্যবহার করেছি, দেখ এই যে পেজটা রবীন্দ্রনাথ ঠাকুরের যে পেজটা, এটার জন্য কি করেছি HTML হেড টাইটেল হোম পেজ, সেই জন্য ওপরে হোম পেজ লেখাটা এসছে। না, এটা 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 এটার জন্য না, এটা এই হোম পেজটা লেখা না লেখা সমান। তো আমরা যেটা করেছি ওই হোম পেজটা দেখাচ্ছি, সেটা ওই রবীন্দ্রনাথ.html-এর জন্য, ঠিক আছে। তো এরপর আসছে বডি PLN সেন্টার রবীন্দ্রনাথ ঠাকুর এই লেখাটা অ্যাকচুয়ালি এসছে এইখানে, ঠিক আছে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর লেখাটা এসছে সেটা আসছে এই লেখাটার জন্য, ঠিক আছে। এবার কি করা আছে, লেখাটাকে বোল্ড করা আছে, সেন্টার করা আছে, সেই জন্য এইসব ট্যাগ ফ্যাগ ইউজ করা হয়েছে। পিটাকে সেন্টার এলিমেন্ট করার জন্য প্যারাগ্রাফ ইউজ করা হয়েছে। এটাকে H2 হেডারের অন্তর্গত করা হয়েছে। এরপর ব্রেক দিয়ে নিচের লেখাটা এসছে। এবার দেখ বর্ন যেটা আছে 7 মে 1981, এটা বোল্ডের মধ্যে লেখা, তারপর ব্রেক দিয়ে পরেরটা এই যে লেখাগুলো করা আছে এগুলো সব দেওয়া আছে। তারপর লাস্টে ব্রেক দিয়ে যেটা ডায়েড অন করে লেখা আছে সেটা ব্রেক দিয়ে তারপর বোল্ড করা হয়েছে, ঠিক আছে। এটা নর্মাল পেজ ডিজাইন, এতে কোনো প্রবলেম নেই। তার বডি শেষ হচ্ছে, HTML শেষ হয়েছে। তো এটা হচ্ছে এই রবীন্দ্রনাথ ঠাকুর আজ আপার পোর্শনের যে পেজটা সেটার জন্য এই কোডটা ব্যবহার হয়েছে। এরপরে আমি এসেছি লোয়ার পোর্শনের যে পেজটা তৈরি হয়েছে তার জন্য যে কোডটা। তো এখানে কিছু নেই, জাস্ট গীতাঞ্জলি লেখাটা আছে, গীতাঞ্জলি লেখা আছে, আর অথর অফ এই একটা লাইন লেখা আছে। তো HTML টাইটেল গীতাঞ্জলি করা আছে, হেড বডি PLN সেন্টার বলে গীতাঞ্জলিতে লেখা আছে, এটা বোল্ড করা হয়েছে, প্যারাগ্রাফের মধ্যে সেন্টার এলিমেন্ট করা হয়েছে, H2 হেডের মধ্যে রাখা আছে, আর ব্রেক করে নিচের লেখাটা লেখা হয়েছে। এরপর এই যে লেখাটা আছে, এই লেখাটা নিচে যে লেখাটা হি ইজ দ্য অথর অফ গীতাঞ্জলি, অ্যান্ড এই যে লেখাটা আছে ফার্স্ট নন পেপার, এই যে লেখাটা আছে এটা জাস্টিফাই এলিমেন্ট করা আছে, করে এখানে প্যারাগ্রাফটা শেষ PLN জাস্টিফাই হি ইজ দ্য অথর, ঠিক আছে। এরপর ব্রেক দেওয়া হয়েছে, ঠিক আছে। প্যারাগ্রাফ শেষ করে দিলাম, এবার ব্রেক দেওয়া হয়েছে, তারপর এটা শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে লোয়ার পেজটার জন্য।
এই পেজটার নাম হচ্ছে গীতাঞ্জলি.html। তো তোরা কোডটা একটু ভালো করে বুঝে নিবি। তো এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে মেন যেটা বলতে চাইছি, এটা যেটা যে জিনিসটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ফ্রেম সেট। তো এই ফ্রেম সেটে কী করা হয়েছে, একটা মেন পেজকে দুটো সমান পেজে ভাগ করা হয়েছে, একটা প্যারালালি মানে রো বরাবর দুটো ভাগে সমান ভাগ করা হয়েছে। একটা টপ, একটাকে বলা হচ্ছে টপ, একটাকে বলা হচ্ছে বটম। টপ পার্টে একটা ওয়েব পেজ ডিসপ্লে করা হয়েছে, আর বটম পার্টে আরেকটা ওয়েব পেজ ডিসপ্লে করা হয়েছে। তার মানে আমাকে মেন যে পেজ ডিজাইনটা করতে হবে সেটা এক পেজ ডিজাইনের মধ্যে, যেখানে আমরা ফ্রেম সেটটা ইউজ করব, সেই ফ্রেম সেটের মধ্যে দুটো ওয়েব পেজ আমাদের, আমি এই কথাটা বলতে চাইছি, একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে মেন পেজ, যেখানে আমরা ফ্রেম সেটটা ডিক্লেয়ার করেছি 50% করে। তারপর এখানে টপ পেজের নাম কী হবে আর বটম পেজের নাম কী হবে এখানে আমরা উল্লেখ করেছি। ঠিক আছে, তো এটা হলো আমাদের থার্ড সাজেশন। এরপর আসছি আমরা যেটা নিয়ে, সেটা হচ্ছে এই এইচএস অ্যাডমিশন নিয়ে আমরা একটা ওয়েব পেজ বানিয়েছি। তো এইখানে কী কী আছে, এখানে প্রথমে দেখ সায়েন্স স্ট্রিম, কমার্স স্ট্রিম, আর্টস স্ট্রিম এবং এগুলো কী করা আছে, হাইপার লিঙ্ক করা আছে। কীরকম ব্যাপারটা, মানে সায়েন্স স্ট্রিমে ক্লিক করলে সায়েন্সের পেজ খুলবে, কমার্স স্ট্রিমে ক্লিক করলে কমার্সের পেজ খুলবে, আর্টস স্ট্রিমে ক্লিক করলে আর্টসের পেজ খুলবে। তো এখন টোটাল আগে প্রোগ্রামটা দেখে নিই কী ব্যাপারটা হচ্ছে, তারপরে আমরা কোডিংয়ে যাব। যেমন সায়েন্সে ক্লিক করলে সায়েন্সের স্ট্রিম এই পেজটা খুলে গেল, সেখানে সায়েন্সের আন্ডারে কী কী সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেটা দেখিয়ে দিল। তো আবার কমার্স স্ট্রিমে ক্লিক করছি, কমার্স স্ট্রিমের আন্ডারে কী কী সাবজেক্ট আছে সেগুলো দেখিয়ে দিল, এবং একই রকমভাবে আর্টস স্ট্রিমের আন্ডারে কী কী সাবজেক্ট আছে সেগুলো দেখিয়ে দিল। এবার একটা জিনিস খেয়াল করে দেখ, এই আর্টস স্ট্রিমের যে সাবজেক্টগুলো দেওয়া আছে, সাবজেক্টগুলোর সামনে কী আছে, বুলেট সাইন আছে। তার মানে এগুলোকে আনঅর্ডার লিস্ট হিসাবে এখানে দেখাতে হবে, আনঅর্ডার লিস্টে দেখাতে হবে। প্লাস এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো করা আছে, ঠিক আছে। আবার একই রকমভাবে আমরা কমার্সটা দেখছি, তো এখানে এখানে ব্লু করা আছে, এই ব্লু কালার, এবং এখানে আছে কি অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, এগুলোর সামনে বুলেট সাইন দেওয়া আছে। তার মানে এটা হচ্ছে কি, এটা আমরা একটা এক মিনিট এটা একটু দেখে নিই কালারটা কি দেওয়া আছে। এখানে কালারটা দেওয়া আছে কেয়ান, CYAN, ঠিক আছে। তো অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডি, এগুলোর সামনে বুলেট সাইন আছে, অর্থাৎ এইগুলো তোদেরকে আনঅর্ডার লিস্ট হিসাবে দেখাতে হবে, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা স্ট্রিমের যে সাবজেক্টগুলো আছে সবকটাকেই সামনে বুলেট সাইন অর্থাৎ আনঅর্ডার লিস্ট হিসেবে দেখাতে হবে, এবং ব্যাকগ্রাউন্ডে কালার সেট করতে হবে, ঠিক আছে। তো এইখানে যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে হাইপার লিঙ্ক করা। তার মানে এটা হচ্ছে মেন পেজ, মেন পেজের আন্ডারে এইচএস অ্যাডমিশন, এর আন্ডারে তিনটে স্ট্রিম আছে, সেই স্ট্রিমের আন্ডারে কী কী সাবজেক্ট পড়ানো হয় সেগুলো দেওয়া থাকে, মানে এখানে হাইপার লিঙ্ক করা আছে। তো এটার কোডটা আমরা আগে দেখে নিই। তো এখানে দেখ কি করা আছে, এই হেডের টাইটেলে দেওয়া আছে এইচএস অ্যাডমিশন, সেই জন্য এখানে টাইটেলটা এসছে। এরপর আসছে সেন্ট্রাল এলিমেন্ট করে দেওয়া আছে, এইচএস অ্যাডমিশনটা সেন্ট্রাল এলিমেন্ট এসছে, এখানে হেড H2 টাইপ হেডে ব্যবহার করা হয়েছে। এরপর আসছি আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের আন্ডারে লিস্ট দিয়ে লেখা হচ্ছে AHREF, মানে হাইপার টেক্সট রেফারেন্স, সেটা হচ্ছে কি science.html, মানে science.html পেজের সাথে এটা হাইপার লিঙ্ক করা হয়েছে। কোন লেখাটা দিয়ে, সেই লেখাটা হচ্ছে সায়েন্স স্ট্রিম। তো এই লাইনটা লিখে আমি এটাকে 3বার কপি করে দিয়েছি, AHREF commerce.html কমার্স স্ট্রিম, arts.html আর্ট স্ট্রিম করে আমরা 3বার একই পেস্ট করে দিয়েছি, লেখার ডেটাগুলো চেঞ্জ করে দিয়েছি। এবং 3টে পেজ আমাদেরকে আলাদা করে বানাতে হয়েছে। কোন 3টে পেজ না, সায়েন্স HTML, কমার্স HTML, আর্টস HTML, এই 3টে পেজ আমাদের আলাদা করে বানিয়ে রাখতে হবে, ঠিক আছে। এই 3টে পেজ আলাদা করে বানিয়ে রাখতে হবে, বানিয়ে তারপর এটার সাথে হাইপার লিঙ্ক হবে, ঠিক আছে। মানে এই প্রোগ্রামটা হচ্ছে বেসিক হাইপার লিঙ্কের প্রোগ্রাম। তো তো এই যে মেন পেজটা তোরা অতি সহজে ডিজাইন করতে পারবি। এখানে আর কিচ্ছু নেই, এখানে জাস্ট আছে কি না, এখানে জাস্ট আছে তোদের জাস্ট কীভাবে বেসিক হাইপার লিঙ্ক। আমি আরেকবার দেখিয়ে দিই, এখানে বেসিক হাইপার লিঙ্ক আছে, মানে তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে কীভাবে হাইপার লিঙ্ক করা হচ্ছে।
ঠিক আছে। এবার আমরা আসছি সায়েন্সের পেজ, কমার্সের পেজ, আর্টসের পেজ কীভাবে করা হয়েছে সেটা একবার দেখিয়ে দিই। তো আমি সায়েন্সের পেজটাই খুলে দেখাচ্ছি, ওপেন উইথ নোটপ্যাড। তো এইখানে দেখ পিএলআইন সেন্টার করে সায়েন্স টিম আছে, তার সাথে সায়েন্সের পেজটাও খুলে দিই, তার সাথে কোডিংটা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এইখানে দেখ যেটা করা হয়েছে, এখানে সায়েন্স টিম করা হয়েছে, এই যে টাইটেল দেওয়া হয়েছে এখানে সায়েন্স টিম, সেটা এখানে এখানে এসছে। এবার আছে বিজি কালার অরেঞ্জ, মানে এই যে কালারটা কত অরেঞ্জ এসছে, পিএলআইন সেন্টার করে সায়েন্স টিম লেখাটা করা হয়েছে, তার সাথে আন্ডারলাইন যোগ করা হয়েছে, আন্ডারলাইন এসছে, H2 হেডার ব্যবহার করা হয়েছে। এরপর আনঅর্ডার লিস্ট শুরু করা হয়েছে। এবার লিস্টের আন্ডারে কী কী সাবজেক্ট এসছে, এলআই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন করে তারপর আনঅর্ডার লিস্ট শেষ হয়ে গেছে। এবার এই সেম জিনিসটাই তো করা হয়েছে, আর্টস কমার্সের পেজের জন্য, ঠিক আছে। তো আমি কমার্সেরটাও একবার দেখিয়ে দিচ্ছি। জাস্ট বহু একই দেখতে পাচ্ছিস তোরা, একই রকমভাবে করা হয়েছে। এখানে আন্ডারলাইন দিয়ে সেন্টার অ্যালাইনমেন্ট করে কমার্সটিভ H2 হেডারের আন্ডারে এখানে আনোয়ারা লিস্টে 4টে সাবজেক্ট দিয়ে আনোয়ারা লিস্ট শেষ করে বডি শেষ করা হয়েছে এবং HTML-টা শেষ করা হয়েছে। তো একই রকমভাবে আর্টসের জন্য করা হয়েছে, ঠিক আছে। তো এইটা হলো আমাদের চতুর্থ সাজেশন, ঠিক আছে। এটা বন্ধ করে দিচ্ছি। তো এরপর যেটা আসছি সেটা হচ্ছে ডিজনিল্যান্ড। তো এটা হচ্ছে কি ওয়েলকাম টু ডিজনিল্যান্ড করা হয়েছে, এটা ডিজনিল্যান্ডের পেজ। তো এইখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে এখানে ফার্স্টে ওয়েলকাম টু ডিজনিল্যান্ড, এখানে টিকিটের প্রাইস দেওয়া আছে ₹5,000 পার হেড, পার্ক টাইমিং আছে 9:30 থেকে 5টা। তো এইখানে একবার রাইট সাইডে আছে রাইডস অফার্ড, মানে কী কী এখানে রাইডস আছে সেটার একটা হাইপার লিঙ্ক করতে হবে। কী কী রাইডস আছে রাইডস দেখে নিই। এখানে ব্যাকগ্রাউন্ডে কালার সেট করা আছে অরেঞ্জ, আর এখানে যা যা রাইডস আছে সেগুলো এখানে বুলেট সাইনে দেখানো আছে, অর্থাৎ এখানে আনঅর্ডার লিস্ট ব্যবহার করা হয়েছে। তো এইটা যেরকমভাবে আমরা ওই আর্টস কমার্সের পেজ বানিয়েছি হুবহু একই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের তাহলে যেটা এখানে দেখতে হবে যে এখানে একটা জিনিস আছে, এখানে ব্যাকগ্রাউন্ডে কালার না দিয়ে এই পেজটাতে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ সেট করে হয়েছে। তার মানে এখানে তোকে যেটা জানতে হবে যে ব্যাকগ্রাউন্ডে ইমেজ কীভাবে সেট করতে হয়, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে ইমেজ কীভাবে সেট করতে হয়, আর এটা তোর জানিসই যে হাইপার লিঙ্ক করার কোডিংটা, তাও তোদের একবার কোডিংটা দেখিয়ে দিচ্ছি। তো এইখানে যেটা বলছিলাম যে ব্যাকগ্রাউন্ডে ছবি সেট করা হয়েছে, তার কোডিং হলো এটা বডি ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু ছবির নাম ডবল কোডের মধ্যে। এরপর ওয়েলকাম টু ডিজনিল্যান্ডটা লেখা হয়েছে সেন্টার অ্যালাইনমেন্ট করে এবং আন্ডারলাইন করে, ঠিক আছে। এরপর অর্ডার লিস্ট ব্যবহার করা হয়েছে, অর্ডার লিস্ট ব্যবহার করে টিকিট প্রাইস আর টাইমিংটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এরপর যেটা রাইডস অফার সেটা তোরা দেখতে পাচ্ছিস, রাইডস অফার বলে যে লেখাটা আছে এইখানে সেটা একবারে রাইট সাইডে আছে। এই রাইট সাইডে আসার কারণ হচ্ছে এটাকে কি করা হয়েছে না রাইট অ্যালাইনমেন্ট করা হয়েছে। তো রাইট অ্যালাইনমেন্ট করার জন্য লেখাটা আমাদের একবার রাইটে এসছে রাইটস অফার্ড। তো এইখানে তো যে যতটুকু আমরা কপি করছি তার মধ্যে রাইটস OFFE অবধি লেখাটা আসছে, বাকিটা আসেনি। যাই হোক এখানে রাইটস অফার্ড হবে লেখাটা। তো এটাকে রাইট অ্যালাইনমেন্ট করা আছে, PLIN রাইট করা আছে, সেই জন্য রাইটে এসছে লেখাটা। এবং এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে AHREF রাইটস.html রাইটস অফার, অর্থাৎ এইখানে রাইটস অফার্ড এই লেখাটার উপর ক্লিক করলে রাইটস.html এই পেজটা খুলে যাবে। রাইটস.html পেজে কী আছে, মানে এইখানে হাইপারলিঙ্ক ব্যবহার করা হচ্ছে, বেসিক হাইপারলিঙ্ক। তো এই যে রাইটস অফার্ড এই লেখাটাতে ক্লিক করলে কোথায় যাব আমরা চলে যাব রাইটস অফারের পেজে। এই পেজটা কিছুই না, এইখানে এটা সেন্টার অ্যালাইনমেন্ট করা হয়েছে, আর এইগুলো তো ডিফল্টে লেফট অ্যালাইনমেন্ট আছে। আর এটা আনঅর্ডার লিস্ট ব্যবহার করা হয়েছে বুলেট সাইন করে, এখানে 3বার লিস্ট ব্যবহার করে এই পেজটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো এরপর আসছি লাস্ট সাজেশানে। তো এইখানে যেটা আমি দেখাতে চাইছি এটা ঠিক তোরা যে এখানে যেটা করেছিলি আগে একটা করলি না, হ্যাঁ এই যে এইটাতে যেমন তোরা যেটা করেছিলি ফ্রেম সেটের মাধ্যমে
টপ ফ্রেম বটম ফ্রেম করে করেছি। আর এই যে যেটা আছে, এই যে এটা দেখাচ্ছি, এটা টপ বটম না করে এটা করা হচ্ছে ফ্রেম সেট। কী করা হচ্ছে, লেফট ফ্রেম রাইট ফ্রেম। তার মানে এখানে টোটাল পেজটাকে লেফট এবং রাইট ফ্রেমে 50% ভাগ করা হয়েছে। লেফট পার্টে একটা পেজ করা হয়েছে, রাইট পার্টে একটা পেজ এইচটিএমএল পেজ ইনক্লুড করা হয়েছে, এবং অ্যাবাউট আসে একটা হাইপার লিঙ্ক করে আরেকটা পেজ করা হয়েছে। তার মানে এখানে টোটাল আমাদের পেজ তৈরি করতে হচ্ছে কটা, 4টে। তার মানে কী কী 4টে আমরা একবার দেখে নিই। একটা আছে হোম এইচটিএমএল, যেটা আমরা ওপেন করেছি, সেটা হচ্ছে home.html। এরপর লেফট পার্টে যেটা আছে সেটা হচ্ছে লেফট এইচটিএমএল, lframe.html। রাইট পার্টে যেটা আছে সেটা হচ্ছে rframe.html। এবং অ্যাবাউট আসে ক্লিক করলে যে পেজটা খুলবে সেটা হচ্ছে about.html। তার মানে এখানে আমাদের টোটাল পেজ বানাতে হবে 4টে। তো আমরা প্রত্যেকটা, তো অ্যাবাউট আসটা একবার ক্লিক করে দিই। হ্যাঁ, অ্যাবাউট আসে। তো এখানে দিস ওয়েবসাইট ইজ ফর অনলাইন এডুকেশন বলে জাস্ট লেখা আছে। তার মানে এখানে কি হলো, এখানে একটা নতুন ওয়েব পেজ খুললো, সেখানে অ্যাবাউট আসে যা যা লিখবো আমরা সেটা সেখানে ডিসপ্লে করা হবে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা দেখি এই যে হোম পেজের কোডিংটা কী আছে। তো এইখানে দেখো এইচটিএমএল হেড আছে, টাইটেল, হোম পেজ দেওয়া আছে, টাইটেল হেড এখানে শেষ করা হয়েছে। ফ্রেম সেট এখানে যেটা ওটা রোজ ছিল, এটা হয়ে যাবে কলস, মানে কলাম বরাবর আমরা যেহেতু 50% ভাগ করছি, কলস। এরপর আছে ফ্রেম নেম লেফট, মানে লেফট ফ্রেমের সোর্স কি lframe.html। ফ্রেম নেম রাইট ফ্রেমের সোর্স কি আছে rframe.html। তার মানে লেফট ফ্রেম বানাতে হচ্ছে, রাইট ফ্রেম বানাতে হচ্ছে, lframe html একটা পেজ বানাতে হবে, rframe html একটা পেজ বানাতে হবে। ঠিক আছে, তো সেটা বানাবার পরে আমরা যখন এই পেজটা দেবো তখন কী হবে, এই লেফট পার্টে লেফট ফ্রেমটা html দেখাবে, রাইট পার্টে রাইট frame.htmlটা দেখাবে। ঠিক আছে, এরপর আমি লেফট ফ্রেমটা দেখিয়ে দিচ্ছি কোডিং কী আছে। লেফট ফ্রেমের কোডিংটা একটু দেখিয়ে দিচ্ছি। লেফট ফ্রেমে কিছুই নেই, এখানে টাইটেল ও ওয়েলকাম পেজ করা আছে, আর পি অ্যালাইন সেন্টার দিয়ে থ্যাংক ইউ ফর ভিজিটিং আর ওয়েবসাইট, জাস্ট এখানে যে লেখাটা আছে সেই লেখাটাই এখানে আছে, আর কিচ্ছু দেওয়া নেই। এরপর আমরা আসছি রাইট, এতে কী দেওয়া আছে, রাইট পার্টে এখানে কি করা আছে, পি অ্যালাইন সেন্টার ক্লিক অন দ্য ফলোয়িং করা আছে। এরপর HREF দিয়ে about.html, মানে এখানে ক্লিক করলে যে পেজটা খুলবে সেই পেজটার লিঙ্ক দেওয়া আছে। টার্গেট, একটু এখানটা বলে দিই, টার্গেট ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এই যে এই লেখাটা লেখা আছে, টার্গেট ইকুয়াল টু সিঙ্গেল ইনভার্টেড করার মধ্যে আন্ডারস্কোর দিয়ে, এইটা হ্যাঁ আন্ডারস্কোর দিয়ে ব্ল্যাঙ্ক। এই কথাটার অর্থ হলো আমি যে অ্যাবাউট আসে যখন ক্লিক করবো তখন নতুন একটা ওয়েব পেজ খুলবে। ঠিক আছে, নতুন একটা ওয়েব পেজ খুলবে, সেই ওয়েব পেজের মধ্যে অ্যাবাউট আসে যে লেখাটা আছে সেটা আমার দেখাবে। যদি আমরা টার্গেট ইকুয়াল টু সিঙ্গেল ইনভার্টেড করার মধ্যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এই কথাটা না লিখি, তাহলে কী হবে, এই যে রাইট পার্টে যেটা আছে, রাইট পার্টের মধ্যে অ্যাবাউট আস যদি ক্লিক করবো, তাহলে এই রাইট পার্টের মধ্যে অ্যাবাউট আসের মধ্যে যে ইনফরমেশনটা আমরা পুট করেছি সেটা এখানেই দেখিয়ে দেবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু অ্যাবাউট আসে ক্লিক করলে এরকম করে নতুন পেজ খুলে তার মধ্যে দেখাবে না। তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই পার্ট, মানে রাইট পার্টের মধ্যেই অ্যাবাউট আসে যা লেখা আছে সেটা দেখিয়ে দেবে। ঠিক আছে, এইটা হলো, তার মানে আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে এই টার্গেট ইকুয়াল টু এটা যদি না বলা থাকে নতুন পেজে করতে অ্যাবাউট আস দেখাতে, তাহলে এই টার্গেট ইকুয়াল টু সিঙ্গেল স্পেসের মধ্যে এই লেখাটা দেওয়ার দরকার নেই। তাহলে জাস্ট এই HTML about.html তারপরে ডবল কোড শেষ করে ট্যাগের পরে অ্যাবাউট আস লিখলেই হবে। ঠিক আছে, আর যদি নতুন করে পেজে দেখাতে হয় তাহলে এখানে টার্গেট ইকুয়াল টু সিঙ্গেল ওটার মধ্যে ব্ল্যাঙ্ক এই লেখাটা আমরা লিখবো। ঠিক আছে, তো এইবার আমরা চলে যাই অ্যাবাউট আস পেজে কী লেখা আছে সেটা দেখার জন্য। অ্যাবাউট আস পেজটা একবার দেখে নিই। অ্যাবাউট আস পেজে দেওয়া আছে, দেখো PLN অ্যাবাউট আস জাস্ট লেখা আছে সেন্টারে, তারপরে PLN জাস্টিফাই দিয়ে কিছু লেখাটাকে করা আছে, আর কিছু নেই। এটা বেসিক একটা পেজ ডিজাইন করা আছে জাস্ট বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, এই যে 6টা আমি দিলাম এইগুলো খুব ইম্পর্টেন্ট, এইগুলো তোমরা ভালোভাবে বাড়ির থেকে প্র্যাকটিস করে আসবে, এবং আশা করছি এইগুলো করে আসলে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে।